চলো আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। শ্রীনগরে পৌঁছে উঠেছিলাম হোটেল শবনম। হোটেলটি এক বাঙালি ভদ্রলোক সমর চক্রবর্তী চালাচ্ছেন 1978 সাল থেকে। এখানে থাকতে গেলে তার 3 বার মানে সকালের জলখাবার, দুপুরের খাবার, সন্ধ্যের চা, সাথে স্ন্যাক্স আর রাতের খাবার সব নিয়ে একটা প্যাকেজ মাথাপিছু তৈরি হয়। চলো আমরা শ্রীনগর পৌঁছে গেছি। কিরকম অবস্থা দেখেছো, পুরো বিধ্বস্ত। শ্রীনগরে কোথায় উঠেছি সেটা পরে বলি, কারণ তার একটা বড় ইতিহাস আছে। তো তার আগে এটা দেখাই শ্রীনগরের রুমটা কেমন। এখানেও আমরা 4 বেডেড রুম পেয়েছি। এখানে এরকমভাবে ক্যাবিনেট মতো করা আছে, একদম শেষ মুহূর্তে আসলে যেটা হয়। কিন্তু বিশাল বড় ঘর, 2টো ডবল বেডেড রুম, আর ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, একদম গিজার টিজার সব আছে, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দাদা হচ্ছেন দমদম জংশন স্টেশনের কাছের মানুষ। আমি যখন দাদাকে ফোন করেছিলাম উনি বলেছিলেন একদম 3 তলার উপরে 4 বেডেড রুম আছে, বাট অ্যাটাচ বাথ না। দাদার উপরে একদম টপ ফ্লোরে 2টো রুম আছে, যেটা অ্যাটাচ বাথ নয়, কমন বাথরুম, আর সবগুলোর সাথেই অ্যাটাচ বাথ আছে। আমি শুধু দাদাকেই দাদা বলে ডেকেছিলাম, আর দাদাকে খুব অনুরোধ করেছিলাম যে দাদা খুব ভালো হয় যদি আমি যে রুমটা পাবো সেই রুমটার সাথে যদি অ্যাটাচ বাথ থাকে। তো দাদা বলেছিল এমনভাবে দাদা বলে ডেকে আবদার, তো যদি সেরকম কোনো উপায় হয় তাহলে ওতে অবশ্যই সবার আগে আমার তোমার কথাই মনে থাকবে। এবং আমি যখন আজকে গাড়ি থেকে নামলাম দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদাও হাসছে আমিও হাসছি। কেন জানো? মা এখানে আমাদের জন্য যে রুমটা বরাদ্দ রেখেছি গ্রাউন্ড ফ্লোর, আর হচ্ছে অ্যাটাচ বাথ, 4 বেডেড রুম, আর এখানে থাকবো খাবো সবটুকু এই সমর চক্রবর্তী যে দাদাই পুরোটা অর্গানাইজ করেন। পার হেড আমি তোমাদেরকে জানিয়ে দেবো সবটুকু দাদার সাথে কথা বলে। আর এখানে আমরা এখন পৌঁছেছি। দাদা বললো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খাবার গরম গরম রেডি, এসে সবাই খেয়ে নাও। তো সেই কারণে আমরা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই খাবার টেবিলে পৌঁছে যাব। আর প্রপার্টিটা খুব সুন্দর। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আমি আননোন কারোর কাছে এসেছি, একদম নিজেদের মধ্যে। এখানে যারা লোক আছে তারা প্রত্যেকেই হচ্ছে কলকাতার, মেদিনীপুর, এরকম আমি ব্লগে দেখেছিলাম। এক দাদা যিনি জল দিলেন উনি বরানগর থেকে এসছেন, দাদা বলছিলেন ওনারা নভেম্বরে চলে যান, আবার যখন প্রচণ্ড শীতটা পড়ে তখন এটা বন্ধ থাকে, আবার যখনই ধরো সিজন শুরু হয়ে যায় তখন ওই সমর দাদার সাথে এরা সবাই আবার এখানে চলে আসে। আবার হোটেল চলে ফুল সিজন, আবার ওই নভেম্বরে এটা বন্ধ হয়ে থাকে। এখানকার একটাই হচ্ছে সেফটি সিকিউরিটি। আমি যেখানে যেটা তোমাদেরকে বলছি প্রত্যেকটা জায়গার সেফটি অ্যান্ড সিকিউরিটি কোনো চিন্তা করার দরকার নেই। আর খাওয়া থাকা নিয়ে আমাদের এখানে যেটা পড়ছে তোমাদেরকে আমি সবটুকু শেয়ার করে দেবো। এখানে একদম বাঙালি খানা পিনা। আর দাদা বলেছে যেদিন আমরা বেড়াতে যাব সেদিন আমাদের খাবারটা প্যাক করে দেবে। যদিও তোমরা কেউ হেসো না, এখানে দুল আছে এখানে দুল নেই। এতটা লং জার্নিতে দুলটা কোথায় আমার চলে গেছে। আমার দুলটার জন্য ভীষণ মন খারাপ। আমি নিউ টাউনে মেলা থেকে কিনেছিলাম, পুরো সেট আছে। এই দুল যদি পাওয়া না যায় আবার দুলের খোঁজে সামনের বছর মেলায় যেতে হবে। যাই হোক, চলো আমরা আগে একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হোটেল লাগোয়াই ডাইনিং হল আর কিচেন। এটা সেই ডাইনিং হল। যাওয়া মাত্র আমাদের জন্য আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, মুসুর ডাল দিয়েছিল। তো আলু ভাজাটাকে মাকে এক হাতে, বুঝতেই পারছো ক্যামেরা আছে, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে মুসুর ডালটা দিয়ে দিয়েছিলাম। তারপর এক গাছ খাওয়া মাত্রই মুখ থেকে এটাই বেরিয়ে এসেছিল। সারা দিন একটা দীর্ঘ জার্নি করে আসা, খাবার দাবার সেরকম কিছু পাওয়া যায়নি। তো এরপর ছিল পালং শাকের ঘন্ট। আমার এত ভালো লেগেছে, আমি 2 বার নিয়েছি। আর সাথে মাছের একটা কালিয়া মতো করেছিল, লেজার পিস, আমার লেজা খুব ভালো লাগে, সাথে চাটনি। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম সদল বলে। কোথায় যাচ্ছি সেটা তো অতি অবশ্যই জানাবো। তার আগে কাশ্মীরে পা দিয়ে কাশ্মীর সম্পর্কে জানবো না। এই কাশ্মীর নামটা কোত্থেকে এলো, তাই না? কা মানে জল, আর শিমিরা মানে শুষ্ক করা। আমাদের যিনি কাশ্যপ মুনি ছিলেন তিনি একটি বিশাল হ্রদের মধ্য থেকে এই ভূখণ্ডটিকে উদ্ধার করে তার নাম দিয়েছিলেন কাশ্যপ আমার। পরে এটি অপভ্রংশ হয়ে লোকমুখে প্রচলিত হতে হতে কাশ্মীর হয়ে গেছে। সম্রাট অশোক এই জায়গায় মানে এই কাশ্মীর সাম্রাজ্যকে তার অন্তর্ভুক্ত করেছিলেন এবং 250 খ্রিস্টপূর্বাব্দে শ্রীনগর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। এবং বৌদ্ধ ধর্ম সেই সময় কাশ্মীরের আনাচ কানাচে ছড়িয়ে পড়ে। এরপর
কুষাণদের অধীনে বিকাশ লাভ করেছিল। কুষাণদের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ পরিষদ কাশ্মীরে হয়েছিল, যা সপ্তম শতাব্দীর চীনা পরিব্রাজক হিউয়েন সাং দ্বারা প্রত্যয়িত হয়েছে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে কারকোটা নামে এক রাজবংশের প্রতিষ্ঠার সাক্ষী ছিল এই কাশ্মীর, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দুর্লভবর্ধন। এই রাজবংশের সবথেকে বিখ্যাত শাসক ললিতাদিত্য মুক্তপিত, যিনি কাশ্মীরের বিখ্যাত সূর্য মন্দির মানে মার্তণ্ড মন্দির নির্মাণ করেছিলেন। 855 খ্রিস্টাব্দে উৎপলদের দ্বারা কারকোটদের পরিপূরক হয়েছিল। এই রাজবংশের সবথেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন অবন্তী বর্মন। তিনি কাশ্মীরকে সম্পূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে পুনরুদ্ধার করেছিলেন এবং 1003 খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেছিলেন এক রানী, তার নাম ছিল দিদ্দা। এবং এই কাশ্মীরের শেষ হিন্দু শাসক ছিলেন উদ্যানদেব। তার প্রধান রানী, তিনি ছিলেন রাজ্যের শাসক। 1339 সালে তার মৃত্যুর সাথে সাথে কাশ্মীরে হিন্দু শাসনের অবসান হয় এবং সুলতান শামস-উদ-দীনের অধীনে কাশ্মীরে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়, যার রাজবংশ 222 বছর ধরে উপত্যকা শাসন করেছিল। এই রাজবংশের সবথেকে ভালো শাসক ছিলেন সুলতান জৈনুল আবেদিন। তাঁর শাসন আমলে কাশ্মীরের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে একদম সর্বশ্রেষ্ঠ ছিল। তিনি মূলত ধর্মনিরপেক্ষ ছিলেন। এরপর 1586 সালে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয় রাজ্যটি, আর 1757 সালে কাশ্মীর আহমেদ শাহ দুরানির নিয়ন্ত্রণে। কিছুদিন আগে অবধি এই লালচকের এই অবধি পৌঁছানো যেত না। এই নিয়ে অনেক মতবিরোধ আছে, নানা রকম কোট আনকোট কথাবার্তা আছে, এই কথার মধ্যে যাচ্ছিই না। এত কিছুর দরকার নেই। সংসারে থাকতে গেলে, পরিবারের মধ্যে থাকতে গেলে ভাই ভাইয়ের মতবিরোধ তো থাকতেই পারে, বাট সকল মতবিরোধ দূর করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দেশের সেনারা মিলে জায়গাটার এতটাই উন্নতি করেছে যে লালচকে এখানে আমার ন্যাশনাল ফ্ল্যাগও উঠছে, আর এখানে দাঁড়িয়ে আমি ব্লগ শ্যুট করছি। এটা আমার কাছে একটা মেমোরেবল মোমেন্ট, যা আমার কাছে স্মৃতি হিসাবে হয়তো থেকে যাবে। আমি একে রেখে দেব। ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট জিজ্ঞাসা আমি যখন আমার ইন্ডিয়ান আর্মি ভাইদের কাছে করেছি, প্রত্যেক ভাই আমাকে এত সুন্দর করে উত্তর দিয়েছে, আমি রিয়েলি গ্রেটফুল। এবং এখানকার জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসনও ভীষণ ভালো। আমার এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেখানে যেতে গেলে 3 জায়গা থেকে পুলিশ পারমিশন দরকার। তো ওনারা বললেন না, আমি জিজ্ঞাসা করলাম এত দূর যাওয়ার পর ক্যান্সেল হয়ে যাবে না? ওনারা বললেন না, কোনো ক্যান্সেল হবে না, আপনি রওনা দিন, সাকসেসফুল হয়ে যাবেন, পৌঁছাতে পারবেন সেখানে। তো চলো, আমরা এই মনের আশা নিয়ে বেরিয়েছি। বাট এখন লালচকটাকে ঘুরে নিই। তোমরা লালচকটা আমার বিয়ান্তি ক্রিয়েশনের ক্যামেরা থেকে দেখতে থাকো। লালচক আমি বহুবার দেখেছি, না নিজে গিয়ে নয়, টিভির পর্দায়, খবরের কাগজের পাতায়। যে কোনো দেশের কাছে তার দেশের পতাকার একটা আলাদা গরিমা আছে, একটা আলাদা আভিজাত্য আছে। আমার কাছে আমার দেশের তিরঙ্গার তো মান আলাদা বটেই, হাজারের ভিড়ে আলাদা। সবসময় যেন তিরঙ্গা এই গগনচুম্বী মানে একদম ঊর্ধ্বতন হয়ে উঠতে পারে হাওয়ার মধ্যে, একদম যেন তার গরিমাকে বজায় রাখতে পারে। আমাদের প্রত্যেকের প্রার্থনা, আমাদের প্রত্যেকের ইচ্ছা তো সেখানে থাকলো। আর এটার জন্য সবথেকে বেশি লালচকে দাঁড়িয়ে আর যেটা মনে হচ্ছে যে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের আমার ন্যাশনাল আর্মি যারা আছে জওয়ান ভাইরা, এরা প্রত্যেকে মিলে আমার এই এত বড় কাজটা করেছে যে আমরা লালচকে দাঁড়িয়ে আমি ব্লগ শ্যুট করছি। এটাই আমার কাছে আনবিলিভেবল। তোমরা যারা আসবে তারা একদম নিশ্চিন্ত মনে পুরো লালচক কভার করতে পারবে, কারণ প্রতিটা পদক্ষেপ মানে ধরো 2 কদম এগোলেই তোমার জন্য যেমন ভাইরা দাঁড়িয়ে আছে, যে কোনো প্রশ্ন করো হাসি মুখে তোমাকে উত্তর দিচ্ছে। এবং এখানে জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসনও ভীষণ ভালো, তারাও ভীষণ রকম হেল্প করে। আমার তো ভীষণ ভালো লাগছে আমি কোন ছোটোবেলায় বাবা মায়ের সাথে এসেছি আর আজ আমি লালচকের বুকে দাঁড়িয়ে আছি। সত্যি দেশের কাছে, দেশের রাষ্ট্রনায়কের কাছে, সকলের কাছে আই এম রিয়েলি গ্রেটফুল। এবং তোমরা সবাই এসো। কাশ্মীরের সবথেকে বড় জিনিস কোনো মানে একদম সাদা বাংলায় বলি, কখনো ঘরের মধ্যে ঝামেলা হলে কি হয় বলো তো, ভাই ভাই মতবিরোধ কখন হয় যখন এক ভাই হয়তো বুঝলো আর একজন হয়তো বুঝলো না, এইটুকুই। এখানেরও মতবিরোধ হয়তো সেজন্য। আমি তো রাজনৈতিক রং এসব তো এত বুঝি না, সাদা বাংলায় যেটা বুঝি, এক ভাই আর এক ভাইয়ের ওপর অভিমান রাখে, রাগ রাখে, কিন্তু সেটা খানিকটা আমরাও মনে হয় মিটিয়ে নিতে পারি। নিজেদের ঘরের ব্যাপার তো, অন্য কেউ ঢুকবে কেন সেখানে? যদি না ঢুকতে দিই, আমি দরজা না খুললে তৃতীয় ব্যক্তি আসতেই পারবেন আমাদের সম্পর্কের মাঝখানে। এই প্রচেষ্টা যদি সরকার চালাচ্ছে, আমরাও চালাতে পারি। কিভাবে চালাতে পারি? আরে সুইজারল্যান্ড কেন যাবে?
সুইজারল্যান্ড হতে পারে অনেক সুন্দর জায়গা, বাট আমার দেশের সব থেকে সুন্দর জায়গা কাশ্মীর। প্রত্যেকে চলে এসো এখানকার। আমরা আসবো, টুরিস্ট আসবে, এর থেকে এদের রুজি রুটি সবটুকু, এতে এদের এডুকেশান হবে, এতে এদের খাবার জুটবে। যদি তোমার পেটে দু কলম বিদ্যে থাকে আর তোমার যদি দুবেলা খাওয়ার জায়গা থাকে আর মাথার উপর এক টুকরো ছাদ থাকে, তুমি কোনো নগরথক দিকে পা কোনো দিন বাড়াতে পারো না। এটা চিনির বিশ্বাস, এবং এই জিনিসটা ঠিকঠাক চললে একদিন কাশ্মীর হচ্ছে আমাদের মাথার তাজ হয়েই থাকবে, তাই না? চলো লাল চকটাকে ঘুরে দেখাই চিনির ক্যামেরা দিয়ে। আমি যখন লাল চককে তুলছি আমার লেন্সের মাধ্যমে, আমার যেন মনে হচ্ছে লাল চক আনন্দে একদম মাতোয়ারা, কারণ কত মানুষ সেখানে দাঁড়িয়ে কতভাবে ছবি তুলছে। আর আমি দু চোখ দিয়ে দেখছি কত অশান্ত মুহূর্তের সাক্ষী ছিল আমাদের এই লাল চক। আজ শান্ত, সুন্দর, আমরা এখানে ঘুরতে পারছি। আনাচ কানাচে কত আর্মি ভাইরা দাঁড়িয়ে আছে। শ্রীনগরে আমি SBI, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC ব্যাঙ্ক, আমি এখানেই 2-3টে ব্রাঞ্চ দেখেছি। উপরের লাইনটা তোমরা দেখো কি লেখা আছে, দেয়ার ইজ নো রিলিজিয়ান হায়ার দ্যান ট্রুথ, টু সার্ভ হিউম্যানিটি ইজ টু সার্ভ गॉड, निस्वार्थ प्रेम का नाता संसार के सभी संबंधों से पवित्र और श्रेष्ठ है। অনেক অশান্ত মুহূর্তের সাক্ষী এই লাল চক। দেখছিলাম, ঘুরছিলাম আর প্রে করছিলাম, শান্ত থাকুক কাশ্মীর, শান্ত থাকুক, শান্তিতে থাকুক কাশ্মীর, যাতে আমরা আসতে পারি, আমরা ঘুরতে পারি। আমাদের কাছে এটাই তো আমাদের যাত্রাভিমান, আমাদের কাশ্মীর আছে, তাই না? অনেক পয়সা থাকলে হয়তো মানুষ সুইজারল্যান্ড ঘুরতে যেতে পারে, যাদের পক্ষে সম্ভব নয়। সবসময় এই ভালো লাগাটা পয়সার জন্য নাও হতে পারে, ইচ্ছার উপরেও নির্ভর করতে পারে, দেশকে ভালোবাসার জন্যও হতে পারে। তো আমার সেই ভালোবাসা আমাকে বলেছে সুইজারল্যান্ড কোনো তলই পাবে না আমার কাশ্মীরের কাছে। কাশ্মীর ভালো ছিল, সুন্দর আছে আর ভালো থাকবে। এইখানে ঘুরতে ঘুরতে 2 আর্মি জওয়ান ভাই আর কি দাঁড়িয়েছিল, তাদের সাথে কথা বলছিলাম, কত কিছু জানতে পারলাম। সব কথা সব জায়গায় বলতে নেই, কিন্তু তাদের কাছে যা গল্প শুনেছি মনটা একদম শান্তিতে একদম ভরে গেছে। সেই কথার উপর জোর দিয়ে বলতে পারি সবাই কাশ্মীর ঘুরতে চলে এসো, কোনো বিপদের ভয় না করে। কাশ্মীর শান্ত, কাশ্মীর ভালো আছে। এই যে জওয়ান ভাইকে দেখছো, এক ভাই আমার বাবানার খুশির সাথে যখন ছবি তুললো, আর এক ভাই দুম করে পিছন দিকে ঘুরে গেল, পুরো একদম চারদিকটাকে মেপে দেখছে, কোথাও কোনো যেন আচমকা কোনো ইমার্জেন্সি পরিবেশ তৈরি হয়ে না যায়। আমার ভীষণ ভালো লেগেছে। হঠাৎ যেন মনে হলো কেউ অদূর থেকে চিনিকে ডেকেই চলেছে। চিনি বুঝে গেছে কে ডাকছে। একটি হোটেল না বাড়ি আমি জানি না, একদম গড়গড় করে চিনি ঢুকে পড়েছে। ঢুকেই দেখে মা সেখানে বসে আছে। চিনি তো আনন্দে পুরো মাতোয়ারা, তার মাকে পেয়ে। দেখো, যেখানে যখনই যাই না কেন ঠিক নজরের মধ্যে আমাদের রেখে দেয়। 1819 সালে রঞ্জিত সিং কাশ্মীরকে সংযুক্ত করে তার শিখ সাম্রাজ্যের একটি অংশ করে তোলে। এরপর 2টি অ্যাংলো শিখ যুদ্ধের ফলে কাশ্মীরে শিখ সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ব্রিটিশরা অমৃতসর চুক্তির অধীনে 75 লক্ষ টাকার বিনিময়ে গুলাব সিংকে কাশ্মীর দিয়েছিল। তিনি লাদাখকে সংযুক্ত করে তার অঞ্চল প্রসারিত করেছিলেন। গুলাব সিং 1857 সালে মারা যান, তাঁর জায়গায় আসেন রণবীর সিং। 1857 থেকে 1885 অবধি তার শাসনকাল ছিল। এরপর অন্য 2 রাজা প্রতাপ সিং এবং হরি সিং পরপর শাসন করেন। মহারাজা হরি সিং 1985 সালে সিংহাসনে আরোহণ করেন এবং 1950 সাল অবধি রাজ্য শাসন করেন। 1932 সালে কাশ্মীরের প্রথম অরাজনৈতিক দল অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স শেখ আবদুল্লাহ দ্বারা গঠিত হয় এবং 1939 সালে দলটির নাম পরিবর্তন করে ন্যাশনাল কনফারেন্স রাখা হয়। আজও কাশ্মীরের একটি প্রধান রাজনৈতিক দল হিসাবে টিকে আছে। 1947 সালে ভারত স্বাধীন হবার পর কাশ্মীরের রাজকীয় রাজ্যের শাসক মহারাজা হরি সিং ভারত এবং পাকিস্তানের সাথে যোগ দিতে অস্বীকার করেন। পরের বছর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের শাসক ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং কাশ্মীরকে ভারতের আধিপত্যের অধীনে রাখতে সম্মত হন। 1956 সালে কাশ্মীর একটি নতুন সংবিধানের অধীনে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। তবে পিওকে কাশ্মীর পাকিস্তানের অবৈধ দখলে ছিল। 1970 এবং 1980-র দশকের শুরুতে কাশ্মীর ছিল পর্যটকদের স্বর্গরাজ্য। পরে নানা কারণে 1980 থেকে 1990-এর দশকের শেষের দিক অবধি এই পর্যটন হ্রাস পায়। এখন
অনেক উন্নতি হয়ে গেছে। লালচকে প্রচুর শপিংয়ের জায়গা আছে। কাশ্মীর তো শপিংয়ের স্বর্গরাজ্য, মেনলি শ্রীনগর বাজার বা লালচক মার্কেট। লালচক মার্কেটের পাওয়া যায় না এমন জিনিস নেই, কিন্তু যদি সস্তায় আর কম দামে হাতিবাগান বা গড়িয়াহাটের অনুভূতিতে শপিং করতে চাও, তার হদিশ নিয়ে আমি ব্লগ নিয়ে আসবো নেক্সট ব্লগে। সবাই দেখো, কিন্তু আমি কেনাকাটা করেছি, কিন্তু লালচকে কিছু কিনিনি, লালচকটা শুধু ঘুরে দেখেছি। তারপর যেখানে গেছিলাম কেনাকাটার উদ্দেশ্য নিয়ে, সেই জায়গাটাকে নিয়ে পরের ব্লগে আসছি। কেমন লাগছে কাশ্মীরের ব্লগ জানাতে কেউ ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে, জানো তো কী করতে হবে, একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আর একটা শেয়ার করে দিও। যদি ভালো লাগে তাহলেই করো, আমি কখনো কাউকে জোর করি না, আমার কোনো বাধ্যবাধকতা নেই। ভালো লাগলে পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। এই অবধি কাশ্মীর ব্লগ আমার কাছে স্বপ্নের মতো। যদি ভালো লাগে তবেই না তোমরা ভালোবাসা দেবে। চলো, সকলকে টাটা।